আরিচা পৌঁছাতে বিকেল হয়ে যায়। আরিচা যাওয়ার পথে কোনো ব্রিজ ছিল না, বেশ কয়েকটি ফেরি পার হতে হতো। আরিচা পৌঁছে দেখি সেখানে প্রচুর পাকিস্তানি সেনা টহল দিচ্ছে। আরিচা ঘাট পেরোনো প্রায় অসম্ভব। এবারও সীমান্ত অতিক্রম করার উদ্যোগ সফল হল না। আবার ঢাকায় ফিরে আসতে হল। ফিরে এলাম বটে, তবে আমাদের মধ্যে নতুন করে আবারও মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সলাপরামর্শ শুরু হয়। আমাদের আলোচনায় সিদ্ধান্ত হল, আমরা সবাই একসঙ্গে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেব না, বরং আলাদা আলাদাভাবে সীমান্ত অতিক্রম কর। ধরা পড়লে যাতে পাকিস্তানিরা আমাদের সবাইকে একসঙ্গে না পায়, অন্তত একটি অংশ যেন সীমান্ত অতিক্রম করে যুদ্ধে যোগ দিতে পারে। আমরা দুটি ভাগে বিভক্ত হয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। কোনো পথ নিরাপদ হবে বা কোনো পথ দিয়ে আমরা সীমান্ত অতিক্রম করব, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। সীমান্ত পেরোনোর নিরাপদ পথ খুঁজে বের করা আর সরেজমিনে তা পর্যবেক্ষণের জন্য আমরা ফ্লাইট লেফটেন্যান্ট নুরুল কাদেরকে পাঠালাম। ও ফিরে আসার পর আমরা সবাই তার প্রদর্শিত পথ অনুসরণ করে যাত্রা করব। নুরুল কাদের প্রথমে আগরতলায় গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয়। এরপর সে আমাদের নেওয়ার জন্য ঢাকা রওনা দেয়। পথে সে পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়। সৌভাগ্যবশত সে পরবর্তী সময়ে পাকিস্তানিদের হাত থেকে ছাড়া পায়। নুরুল কাদের ঢাকায় এসে আমাদের জানায়, পথ পরিষ্কার আছে, আমরা যেতে পারব। আমি বেশি সংখ্যক জঙ্গি বৈমানিক সঙ্গে নেওয়ার চেষ্টা করি। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে বিমানবাহিনী গড়ে উঠলে এরা বৈমানিক হিসেবে কাজ করতে পারবে। ফলে আমার পরিকল্পনার সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছিল তারা সবাই বৈমানিক ছিল এবং প্রত্যেকেরই যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল। দেশ ত্যাগের জন্য তৃতীয় ও শেষ পদক্ষেপ গ্রহণ করি 1-2 মে। আমরা সকালে দুটো গ্রুপে রওনা হই। সিদ্ধান্ত ছিল, ঢাকা থেকে প্রথমে শীতলক্ষা নদীর ওপারে ঘোড়াশালে পাটের মিলে উঠ। সেখানে গিয়ে ঠিক করব কোথায় যা। পাটের মিল বেছে নেওয়ার কারণ, জুট কর্পোরেশনে চাকরির সুবাদে এখানকার মিলগুলোতে ফ্লাইট লেফটেন্যান্ট রেজার কর্তৃত্ব ছিলেন। রেজা এখানে আমাদের 1 বা 2 দিন আশ্রয় ও নিরাপত্তা দিতে পারবে। কিন্তু এই পথ দিয়ে আমরা যেতে পারিনি। কারণ নরসিংদী বাজারের কাছে পৌঁছে শুনি পাকিস্তানি সেনারা বাজারটি জ্বালিয়ে দিয়েছে। আমাদের পথপ্রদর্শক সুরাত আলী বল, এই পথ দিয়ে যাওয়া ঠিক হবে না, অন্য পথ দিয়ে যেতে হবে। সুরাত আলী আগে সৈনিক ছিল এবং যুদ্ধের আগে সে রেজার অধীনে জুট মিলে চাকরি করত। আমরা কুমিল্লা হয়ে সীমান্ত অতিক্রম করার জন্য রওনা হই। রাতে কোনো এক গ্রামে আশ্রয় নিই। সকালে খাওয়া দাওয়া সেরে সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করি। একটা খোলা মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী সড়কে পাকিস্তানি সেনাদের গাড়ির একটি বিশাল বহর দেখতে পায়। দেখেই সবাই ধানক্ষেতের আলের ওপর দাঁড়িয়ে পড়ি। আমার পরিবার, রেজার পরিবার, বাশারের পরিবার, বদরুল আলম, সুরাত আলী সহ আমরা সম্ভবত 17 জনের একটি দল ছিলাম। আমি সবাইকে দৌড়াদৌড়ি না করে স্থির ও স্বাভাবিক থাকতে বলি। পাকিস্তানি সেনা দুটি গাড়ির বহর থামিয়ে আমাদের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে, তারপর চলে যায়। আমরাও হাঁপ ছেড়ে বাঁচি। পুনরায় সীমান্তের পথে অগ্রসর হই। 1-4 মে সন্ধ্যায় আমরা কালীর বাজার নামের একটি জায়গায় এসে পৌঁছাই। শুরু হয় মুষলধারে বৃষ্টি। কোথায় যাব, রাতে কোথায় থাকব, এই নিয়ে আমরা খুব চিন্তিত। এ সময় ওই এলাকার একজন ডাক্তার এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, স্যার, এই লোককে জিজ্ঞেস করেন, তিনি আপনাদের জন্য কিছু করতে পারেন। তিনি একজন কি স্যার? তিনি বললেন, স্যার, আপনারা আমার সঙ্গে আসেন। লোকটি আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটা শুরু করলেন। পথ ছিল ঘুটঘুটে অন্ধকার। এদিকে বিরামহীন বৃষ্টি পড়ছে। আমরা সবাই বৃষ্টিতে ভিজে গেছি। সারাদিন হাঁটার পর আমরা এমনিতেই খুব ক্লান্ত। কিশকের বাড়ি পৌঁছাতে আরও 1.5-2 মাইল হাঁটতে হল। কিশকের ঘরের মেঝে খড় দিয়ে ঢাক। সেখানে আমাদের বিশ্রামের জায়গা করে দেওয়া হল। আমরা খুব ক্লান্ত আর দুর্বল ছিলাম। লোকটির পরিবারের সদস্যরা কোথায় থাকবে তা জানার মতো অবস্থা আমাদের ছিল না। দরজাটা বন্ধ করে আমরা সবাই ওই মেঝেতে শুয়ে পড়ি এবং অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ি। রাত 2টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমরা ঘুম থেকে উঠে বসলাম। সবাই আতঙ্কিত। ভাবছি পাকিস্তানি বাহিনী এসে গেছে। ঠিক করলাম, কিছুতেই দরজা খোলা যাবে না। একজন তো বলে ফেল, আমরা গুলি চালাব। আমি বললাম, আনতে ধৈর্য ধর। সেনাবাহিনী এসে থাকলে কিছু করার নেই। 2-1টা গুলি চালিয়ে কিছু করা যাবে না। দরজা আমাদের খুলতেই হবে। বরং দরজা খুলে দেখি কে এসেছে। দরজা খুলে দেখা গেল সেই কিশ। তিনি বললেন, স্যার, আপনাদের জন্য অল্প খাবার তৈরি করেছি, আপনারা যদি খেয়ে নিতেন। আমাদের মধ্য থেকে কে যেন বলে উঠল, এখন খাব না, এখন আমরা ঘুমাব। আমি বললাম, খেতে হবে। এই রাতে এত কষ্ট করে লোকটা আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে, তা না খেয়ে আমরা ঘুমাতে পারি না। আমাদের খেতে হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার শুয়ে পড়লাম। গরিব মানুষ, ছোট্ট একটি ঘর, সম্পদ বলতে যা বোঝায় তার কিছুই নেই। লোকটি এই রকমই নিঃস্ব ও দরিদ্র ছিলেন। তার হয়তো 1 বা 2টি মুরগি ছিল। তার মধ্যে একটি জবাই করে গভীর রাতে রান্না করে আমাদের আপ্যায়ন করেছিলেন। যুদ্ধের সময় কলকাতায় এই লোকটির সঙ্গে আমার একবার দেখা হয়। তখন তিনি বলেছিলেন, পাকিস্তানি সেনারা ওদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সেবার আমি তাকে কিছু অর্থ দিয়েছিলাম। যুদ্ধের পর আমি তার খবর নেওয়ার জন্য বহু চেষ্টা করেছি। এমনকি ওই গ্রামেও লোক পাঠিয়েছি, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। দেশের জন্য এ ধরনের সবকিছু উজাড় করে দেওয়া মানুষগুলোর কোনো খবর কি আমরা রাখি? তারা কি স্বাধীনতার ফল ভোগ করতে পারছে? মাঝে মধ্যে নিজেকে এ ধরনের প্রশ্ন করি, কিন্তু কোনো জবাব পাই না।